এবার 3 দিক থেকে ফেসে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার কিন্তু পদত্যাগ করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে হবে। কারণ ইতিমধ্যে কিন্তু দিল্লি থেকে একই দাবি করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দাবি যদি সত্যি হয় তাহলে কিন্তু আবারও দেশে ফিরে আসতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখে দেওয়া হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সিদ্ধান্ত। বাংলাদেশের নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না কোনোভাবে। এইরকমই বার্তা দিল যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। যখন তখন বাংলাদেশে ঢুকতে পারে আওয়ামী লীগ। চাঞ্চল্য লাগাতে হতো দেখবেন। জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে? জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে? অর্থাৎ এই নির্বাচনে জাতিসংঘের সমর্থন নেই। জাতিসংঘ যখন একটা বড় ফ্যাক্ট, তখন জাতিসংঘ থেকে বেশ খারাপ খবরই একটা এসেছে। সেই খবরটা যে কেউ প্রথম ধাপে শুনলে একটু আঁতকে উঠতে পারে। জাতিসংঘ থেকে জানানো হলো আগামী নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কোনো পর্যবেক্ষক থাকবে না। বর্তমান সরকারের এই নির্বাচন প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে। আবারও আপনাদের সামনে কিছু তেতো কথা বলার জন্য আসলাম। আমি তো তেতো কথার জনক। অনেকে আমাকে বলে আমি নাকি তেতো কথা বলি, অনেকের গায়ে কাটার মতো বিঁধে যায়। আবারও সেই তেতো কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকাল একসময় নিরপেক্ষ গণমাধ্যম ছিল, একসময় অনেক জনপ্রিয় গণমাধ্যম ছিল সমকাল। কিন্তু কালের বিবর্তনে সমকাল এখন প্রথম শ্রেণীর দালাল গণমাধ্যমে পরিণত হয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোড়েন। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম চালা সব না একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোড়েন। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম চালা সব না একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের। গত 1 নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নয়। এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার। বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে। সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইইউ বা কমনওয়েলথের মতো নামকরা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না। প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভুইফোর সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল? বিস্তারিত জানতে চলুন। তৃণমূলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম বেশি প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপি আর মব সন্ত্রাস চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে 15 জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরো গতিশীল হবে। অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 16 মাস ধরে শোনা যাচ্ছে।
এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্কা হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক দলের একতরফা পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য থাকা এই উপদেষ্টা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে প্রচারণায় নেমেও মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা সংস্থাটি নেই। 6 জানুয়ারি নিয়মিত ব্রিফিং এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয়। জাতিসংঘ সবশেষ 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল। দর্শক, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত 1 নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল। দর্শক, শুধু জাতিসংঘ নয়, আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন চিঠি পাঠিয়েছেন। এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ 5 দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। গত 30 ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিক সহ পর্যবেক্ষকদের 17 জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এওএ, আইআরআই ও এনটিআই রয়েছে। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত ইউ ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পায়নি ইসি। তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস 8 জানুয়ারি ঢাকায় আসছেন। এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো 2 বার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার সফরের পরই ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনকি পাকিস্তান, তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। 2008 সালে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক 593 জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন। বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে। পর্যবেক্ষকদের আতিথেয়তা ইসি বিভিন্ন দেশ থেকে আগত মোট 83 জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে। নির্বাচন কমিশনের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না, কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং 2025 সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালস বা জিওপি এর সরাসরি পরিপন্থী। ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ, ইইউ, আইআরআই এর মতো নামকরা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে। 2005 সালে জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে, কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাইবিং দ্য অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল, ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে। এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে। যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় 5 তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন, তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। এটি একটি গাইড ট্যুরের মতো পরিস্থিতি তৈরি করে, যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায়। টিআইবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক, কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেওয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত। সবশেষ জর্জিয়া 2024 সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা 23 জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়। টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে।
দর্শক, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের। বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে। নানান টালবাহানার পর সরকারের পক্ষ থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না, তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? 2008 সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন দুটি দেশের কূটনীতিকরা বলছেন, আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ড্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে। ইলেকশন না হয়ে সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না। ওই দুই কূটনীতিক বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে, ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন। জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ও এর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে, ফলে অনেকেই মনে করছেন এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে জয়ী করার আয়োজন মাত্র, যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে। বিদেশিদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা আছে। বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা। দর্শক, বিদেশি পর্যবেক্ষকরা কখনো একটি দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে না। তারা কেবল আয়নার মতো কাজ করে। কিন্তু আবাসন ও খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব, কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব? যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, আমাদের মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেয়া হচ্ছে না, সেটা নিয়ে একদিকে যেমন প্রতিবাদ চলছে, বিসিবির তরফ থেকে নানা ধরনের বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকালকে আমরা বিসিবি পরিচালক আসিফ আকবরকে বলতে শুনেছি, বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের ভেন্যু যদি ভারত পরিবর্তন না করে তাহলে বাংলাদেশ দল ওয়াক ওভার দিয়ে দিবে, তাও বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। এরকম শক্ত অবস্থানে যখন দেখছি, তখন অন্যদিকে আবার দেখছি বাংলাদেশ সরকার 1,500 কোটি টাকার ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কাছ থেকে। এটা নিয়ে গত রাতে এই খবরটা এসেছে গণমাধ্যমে, এবং গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ট্রলও চোখে পড়েছে। মানে ট্রলটা এরকম যে মোস্তাফিজকে খেলতে না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ সরকার 1,500 কোটি টাকার ডিজেল ভারতের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের দ্বিমুখী সিদ্ধান্ত কেন আমরা নিচ্ছি? একদিকে ভারতের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, আর একদিকে ভারত থেকে এটা কিনছি ওটা কিনছি। এই ব্যাপারগুলো কেন হচ্ছে? বিকল্প কোনো জায়গা আমাদের নাই কিনা? চলুন একটু জেনে দেখি। গণমাধ্যম ভারত থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। গণমাধ্যম প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে, আরও অনেক গণমাধ্যমে এই খবরটা এসেছে এবং গত রাত থেকে এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানে বলা হচ্ছে, প্রথম আলো শিরোনামে, ভারত থেকে 1,500 কোটি টাকার ডিজেল কিনবে সরকার। ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি থেকে, তাও আবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, 1,80,000 টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। এতে মোট ব্যয় হবে 1,462 কোটি টাকা, যার একটি অংশ দেবে বিপিসি, বাকি অংশ আসবে ব্যাংক ঋণ থেকে। ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে এই ডিজেল আমদানির প্রস্তাব মঙ্গলবার গতকালকে অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই ক্রয় সংক্রান্ত কমিটি যখন এই সিদ্ধান্তটা ফাইনাল করে, তখন কি সেখানে উপদেষ্টা আসিফ নজরুল কিংবা রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা হাসান কিংবা উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী তারা উপস্থিত ছিলেন? আমার মনে হয় তারা উপস্থিত ছিলেন না। তাদের অনুপস্থিতিতেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে ভারত থেকে এই ডিজেল আমদানি করা হবে, অর্থাৎ এ মাস থেকেই শুরু হবে এই আমদানি। এর আগে 22 অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জন্য 2026 সালে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের আলোকে ক্রয় কমিটি এবার নির্দিষ্টভাবে ভারত থেকে এটা আনার সিদ্ধান্ত নিল, যখন ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অয়েল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান NRL এর সঙ্গে দর কষাকষির ভিত্তিতেই এই আমদানি ব্যয় নির্ধারণ করা হয়েছে। এতে মোট খরচ হয়েছে 11,91,33,216 মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় প্রায় 1461 কোটি 76 লাখ টাকা প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ধরা হয়েছে 5.50 মার্কিন ডলার, ভিত্তিমূল্য 83.22 মার্কিন ডলার। ভিত্তিমূল্য মূলত আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে, যা আমদানি চুক্তি এবং বৈশ্বিক বাজারের ওঠানামার সঙ্গে পরিবর্তিত হয়। এটি কোনো স্থায়ী বা একক দাম নয়, অর্থাৎ বাজার পরিস্থিতি অনুযায়ী এই দাম ওঠানামা করতে পারে। যদি দাম বিশ্ববাজারে বাড়ে তাহলে এই বাজেট আরও বাড়বে। ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, NRL থেকে ডিজেল আমদানি করা হচ্ছে 15 বছরের একটি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায়। 15 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায়, যে চুক্তিটা নিশ্চিত করেই শেখ হাসিনা সরকারের আমলে হয়েছিল, সেই চুক্তি বাতিল না করে সেই চুক্তির আওতাতেই সরকার তেল আমদানি করছে, ডিজেল আমদানি করছে। এই চুক্তি বর্তমান সরকার করেনি। আগের সরকারের সময় চুক্তির ধারাবাহিকতায় আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। আগের সরকারের করা এই দেশ ধ্বংসকারী চুক্তি তাহলে কেন বাতিল করা হলো না, সেই প্রশ্নও আসবে। আবার মুস্তাফিজকে নিয়ে যখন আমরা এত নিজেদের কঠোর অবস্থান ব্যক্ত করছি, উপদেষ্টাদের 3 জন কঠোর অবস্থান ব্যক্ত করছেন, আর গোলামির সময় নেই, গোলামির সময় শেষ, এখন আজাদির সময় বলছেন, IPL সম্প্রচার বন্ধ করে দিচ্ছেন, আর এক উপদেষ্টা আর এক রকম কথা বলছেন, তখন কেন বিগত সরকারের চুক্তি বাস্তবায়ন করতে হবে? এই চুক্তি ফেলে দিতে হবে, ফেলে দিয়ে নতুন করে চুক্তি করতে হবে। প্রয়োজনে পাকিস্তান থেকে আনতে হবে, আফগানিস্তান থেকে আনতে হবে। আমরা এরই মাঝে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি করার ঘটনা দেখেছি, প্রয়োজনে বেশি দামে অন্য দেশ থেকে আনতে হবে। তবুও ভারত কেন, এই প্রশ্নটা তো আসবেই। গত বছরের জানুয়ারিতে 1,30,000 টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছিল সরকারি ক্রয় কমিটি। গত বছরেও কিন্তু এটা আমদানি করা হয়েছে। তখনও ব্যারেল প্রতি ডিজেলের দাম 5.5 মার্কিন ডলার ছিল। NRL এর পরিশোধনাগার ভারতের আসাম রাজ্যে অবস্থিত। সেখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিপণন টার্মিনালে ডিজেল পাঠানো হয়। পরে ওই টার্মিনাল থেকে ডিজেল আসে বিপিসির পার্বতীপুর ডিপোতে। 2016 সালের জানুয়ারি থেকে দীর্ঘ সময় ধরে ট্রেনে করে এই ডিজেল পরিবহন করা হতো। জ্বালানি পরিবহন সহজ এবং ব্যয় কমাতে দুই দেশের মধ্যে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। ভারতীয় অর্থায়নে নির্মিত 130 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের কাজ শেষ হয় 2022 সালের 12 ডিসেম্বর। এই পাইপলাইনের মাধ্যমে এখন ডিজেল পরিবহন করা হচ্ছে, পাইপলাইনে আসছে কিন্তু ডিজেল। পাশাপাশি 2024 সালের মার্চ থেকে ঢাকায় NRL এর একটি লিয়াজো অফিসও কার্যক্রম শুরু করে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী NRL ভারতের একটি বড় প্রতিষ্ঠান। 2023-24 অর্থ বছরে টার্নওভার ছিল 25,147 কোটি টাকা। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম 3 বছরে 2 লাখ টন, পরের 3 বছরে 3 লাখ টন, পরবর্তী 4 বছর 5 লাখ টন এবং এরপর প্রতি বছর 10 লাখ টন করে জ্বালানি তেল বাংলাদেশে সরবরাহের কথা রয়েছে। খবরটা অনেক বড়, আর খবর পড়তে চাচ্ছি না, খবর পড়ে সময় নষ্ট করার কিছু নেই। ব্যাপারটা তো বুঝলেন। ব্যাপারটা হচ্ছে যে এই চুক্তিটা অনেক আগে করা চুক্তি, শেখ হাসিনা আমলের করা চুক্তি, এবং এই চুক্তির পরে ভারত বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে তেল আসে। আগে রেলপথ কিংবা স্থলপথে আসতো, এখন সরাসরি পাইপলাইনে আসে। এই যে অবস্থা, এই অবস্থা যেটা এই ধ্বংসাত্মক পাইপলাইন যেটা শেখ হাসিনা সরকার তৈরি করেছেন এবং এই ধ্বংসাত্মক চুক্তি যেটা শেখ হাসিনা সরকার করেছিলেন, সেটা কিন্তু এখন পর্যন্ত বাতিল হয়নি। আবার এই তেল কেনার 1,500 কোটি টাকার এই নতুন আমদানির সিদ্ধান্ত যখন ফাইনাল করা হলো, তখন মুস্তাফিজ ইস্যুতে আমরা বলছি ভারতে আমরা খেলতে যাব না, যদি আমাদের ওয়াক ওভার দিতে হয় তাহলে ওয়াক ওভার দেবো। এরই মাঝে শোনা যাচ্ছে BCCI থেকে এবং ভারত সরকার থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে বাংলাদেশ দলকে ভারত রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে উড়িয়ে দিয়েছে, কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা আমরা মানব না, ভারতে খেলতে যাব না। এরকম কঠোর অবস্থানে একদিকে ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থান, ক্রীড়া উপদেষ্টার কঠোর অবস্থান, গোলামি আর তিনি করবেন না, ঠিক তখনই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হচ্ছে ভারত থেকে 1,500 কোটি টাকার ডিজেল কেনা হবে নতুন করে এবং পুরনো চুক্তির আওতায়। যে চুক্তি শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার করে গিয়েছিলেন, সেই চুক্তি এখন পর্যন্ত বাতিল হয়নি। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে? আবারও আপনাদের সামনে কিছু তেতো কথা বলার জন্য আসলাম। আমি তো তেতো কথার জনক। অনেকে আমাকে বলে আমি নাকি তেতো কথা বলি, অনেকের গায়ে কাটার মতো বিঁধে যায়। আবারও সেই তেতো কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকাল একসময় নিরপেক্ষ গণমাধ্যম ছিল, একসময় অনেক জনপ্রিয় গণমাধ্যম ছিল সমকাল, কিন্তু কালের বিবর্তনে সমকাল এখন প্রথম শ্রেণীর দালাল গণমাধ্যমে পরিণত হয়েছে। সমকাল গতকাল একটা সংবাদ প্রকাশ করেছে, এই সংবাদ আপনাদেরকে দেখতেই হবে, এইটা কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এই সংবাদের মধ্যে অনেকগুলা তেতো কথা লুকাই আছে। সংসদ নির্বাচন হলফনামা বিশ্লেষণ, সম্পদের পরিমাণ কোন পেশায় কতজন, মোট প্রার্থী 259 জন, কোটিপতি 223 জন, 1 কোটির কম 46 জন, বিএনপির প্রার্থী হয়েছেন 292 আসনে। অনেক কথাই আছে, সবগুলা না বলি, সিম্পলি বলি, বিএনপির 292 আসনের প্রার্থী নিয়ে একটা বিশ্লেষণ করা হয়েছে, একটা পরিসংখ্যান করা হয়েছে। সেই পরিসংখ্যানে উঠে এসেছে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ 292 আসনের মধ্যে শতকরা 83% প্রার্থী কোটিপতি, 7 জন
শত কোটির উপরে অর্থের মালিক, সম্পদের মালিক। এবার আসি তেতো কথায়। বিএনপি সর্বশেষ ক্ষমতায় ছিল কত সালে? 2001 থেকে 2006। 2006-এর পর বিএনপি ক্ষমতার কাছাকাছিতেও ছিল না। বিএনপি কখনো সংসদে দাপট দেখাতে পারেনি, তাছাড়া তারা তিনটা নির্বাচনে অংশ নেয়নি। তাহলে বিএনপির যারা প্রার্থী হয়েছেন সংসদ সদস্য হিসেবে তাদের টাকার উৎস কোথায়? তারা এত টাকা কোথায় থেকে পেয়েছে? তারা এত টাকার মালিক কি মাধ্যমে হয়েছে, কোন মারফতে হয়েছে? এই প্রশ্নগুলো কি আসা স্বাভাবিক না? কারণ যেহেতু তারা সবসময় বলে থাকে বিএনপি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিকে নির্যাতন নিপীড়ন করেছে, বিএনপির সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, ধ্বংস করেছে, মালিকানা পরিবর্তন করেছে, সবকিছু। অর্থাৎ বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতাকর্মী ছিল, মির্জা আব্বাস, আব্দুল আল মিন্টু, রুহুল কবির রেজবি, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে যারাই আছে না কেন, মঈন খান, সবাই বলার চেষ্টা করেছে বারবার, গণমাধ্যমে একাধিকবার টকশোতে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপিকে ব্যবসা বাণিজ্য করতে দেয়নি, আওয়ামী লীগ বিএনপিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে এসে আমরা কি দেখতে পাচ্ছি? তাদের 292 জন সংসদ সদস্যের মধ্যে শতকরা 83% কোটিপতি, 7 জন শত কোটির উপরে মালিক। এবার একটা বিষয় আমাকে বলেন, নির্বাচনী হলফনামায় কি সবাই সত্য কথা বলে? সকল সম্পদের উল্লেখ কি নির্বাচনী হলফনামায় কেউ করে? এক বাক্যে বলতে পারবেন সবাই? চোখ বন্ধ করে? না, করে না। ঠিক সেইভাবে বিএনপির যারা নির্বাচনী হলফনামায় তাদের সম্পদের পরিমাণ উল্লেখ করেছে, এটা তাদের প্রকৃত সম্পদ না, এর থেকে অনেক অনেক বেশি সম্পদের মালিক তারা। গত 15 বছর বিএনপি ক্ষমতায় না থেকে এত সম্পদ থেকে উদ্ধার করলো? কোথায় পেল? কই থেকে অর্জন করলো? প্রত্যেকটা অর্জনের নেপথ্যের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগের সেই তথাকথিত বাটপারগুলা। এই তো এত কথা বলা কিন্তু শুরু হয়ে গেল। গত 15-16 বছরে বাংলাদেশে যতগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রথম সারির, এবং যতগুলো বড় বড় ঠিকাদারি কাজ হয়েছে, যতগুলো বড় বড় টেন্ডার হয়েছে, প্রত্যেকটা টেন্ডারের শতকরা 80 থেকে 85% বিএনপি পন্থী ঠিকাদাররা পেত। যেগুলার মালিক আড়াল থেকে তারেক রহমান ছিল, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ছিল। উদাহরণস্বরূপ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার যে পাওয়ার প্ল্যান্টের বিজনেস, সেই বিজনেসের সব থেকে বড় পার্টনার তারেক রহমান। তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশে অসংখ্য টাকা কামিয়েছে এই আন্দালিব রহমান পার্থ, শেখ ফ্যামিলির দালাল এবং ববি হাজ্জাজের মতো শেখ ফ্যামিলির 5 টাকার মাধ্যমে। এইটা তো কথা বলার পর কিন্তু অনেকে আমাকে গালি দেবে, আমি জানি, এবং আওয়ামী লীগের এক শ্রেণীর বিশাল বিশাল নেতারা আমাকে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আওয়ামী লীগের এই তথাকথিত বাটপার শ্রেণী এই বিএনপি পন্থী সকল ধরনের ব্যবসায়ী, এই বিএনপি পন্থী সকল পর্যায়ের ব্যবসায়ীদেরকে কাজকর্ম দিত। এইখান থেকে বিশাল অঙ্কের একটা পার্সেন্টেজ তারা খেত, কমিশন তারা খেত। কারণ আওয়ামী পন্থী কাউকে দিলে তো সেভাবে টাকা চাইতে পারতো না, একটা চক্ষু লজ্জার ব্যাপার থেকে যেত। সেই জায়গা থেকে তারা সবসময় বিএনপি পন্থী ঠিকাদার কিংবা বিএনপির নেতারা যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান আড়াল থেকে নিয়ন্ত্রণ করতো, সেসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত, বিনিময়ে একটা মোটা অঙ্কের অর্থ তাদের পকেটে ঢুকতো। এখন কাজ ছাড়াই যদি অর্থ ঢুকে, সেক্ষেত্রে কাজ কেন বন্টন করতে হবে? কাজটা দিয়ে দাও না। সে ফার্স্ট লোয়েস্ট হয়েছে কিনা, সেকেন্ড লোয়েস্ট হয়েছে কিনা, থার্ড লোয়েস্ট হয়েছে কিনা, ডাজ নট ম্যাটার। কাজটা কে পাচ্ছে? বিএনপির কোন ফার্মাসি, তাকে দিয়ে দাও। এভাবেই চলেছে সবকিছু, অস্বীকার করতে পারবে না কেউ। যদি নাই চলতো তাহলে বিএনপির এত টাকা কোত্থেকে আসে? 17 বছর ক্ষমতার বাইরে তারাই বলে ব্যবসা করতে পারে নাই, তাদের সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। তাহলে এত টাকা কোত্থেকে আসছে? আব্দুল আল মিন্টু সর্বোচ্চ টাকা দেখিয়েছে নির্বাচনী হলফনামায়। কই থেকে আসছে টাকা? আব্দুল আল মিন্টু কি বিশাল বিশাল কাজ করেছে? দৃশ্যমান কোনো কাজ ছিল? দৃশ্যমান কোনো কাজ ছিল না। অদৃশ্য অবস্থায় আড়াল থেকে আওয়ামী লীগের এই বাটপার শ্রেণীকে তারা মেনটেন করতো, ব্যালেন্স করতো, পয়সা দিত, পয়সা দিয়ে তারা তাদের কাজকে বাগিয়ে নিয়ে যেত। এটা শুধুমাত্র যে ঠিকাদারি সেক্টরে হয়েছে তেমন না, প্রত্যেকটা সেক্টরে হয়েছে। আওয়ামী লীগের এই বাটপার শ্রেণীর নেতাদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের 5 আগস্ট একটা ভয়াবহ পরাজয় হয়েছে। আপনারা কি সেটা এখন মানেন? যদি না মানেন তবে শুনে রাখেন, বাংলাদেশের প্রত্যেকটা স্পর্শকাতর জায়গা, বিশেষ করে গণভবনে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা ছিল, বঙ্গভবন, রাষ্ট্রপতির কার্যালয়ে যারা ছিল, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় যে নিয়োগগুলো হয়েছে, প্রত্যেকটা নিয়োগে রাজনৈতিক শক্তিমত্তার ব্যবহার হয়েছে, এবং সেই শক্তিমত্তা ব্যবহার করেছে আওয়ামী লীগের সেই তথাকথিত বাটপার শ্রেণীর নেতারা, যারা অর্থের বিনিময়ে, এখানে শুধুমাত্র নেতাদেরকে বললে ভুল হবে, আমলারা, যেই আমলাগুলা জিম্মি করে রেখেছিল রাষ্ট্রকে, যেই আমলাগুলা জিম্মি করে রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ভালো মানুষকে, অসংখ্য নেতাদেরকে, এই বাটপাররা অর্থের বিনিময়ে এই ভিন্ন মতাদর্শের এই দেশদ্রোহী চক্রের লোকজন যারা ছিল তাদেরকে রিক্রুট করেছে বিভিন্ন স্থানে। ভাবতে পারেন, গণভবনে যেখানে প্রধানমন্ত্রী থাকতেন সেখানে শিবিরের ক্যাডাররা ছিল, সেখানে ছাত্রদলের ক্যাডাররা ছিল, সেখানে জামাতের অসংখ্য পেইড দালাল ছিল। গণভবনের তথ্য কিভাবে জামাতের কাছে যায়, কিভাবে বিএনপির কাছে যায়? তার মানে আপনাকে বুঝে নিতে হবে, দীর্ঘ 15টা বছর এরা সূক্ষ্মভাবে, সুপরিকল্পিতভাবে, মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গানে তাদের লোকজনকে ঢুকিয়েছে, যারা কিনা আওয়ামী লীগের খেয়ে, আওয়ামী লীগের পরে, আওয়ামী লীগের তত্ত্বাবধানে থেকে বিএনপি এবং জামায়াতের পারপাস সার্ভ করেছে, পাকিস্তানের পারপাস সার্ভ করেছে, এবং বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক চক্র, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের পারপাস সার্ভ করেছে। যার কারণে 5 আগস্টের পতন খুব সহজে ঘটানো সম্ভব হয়েছে মাত্র 30, 32 কিংবা 35 কিংবা 40 দিনের একটা আন্দোলনের মধ্য দিয়ে। নয়তোবা আওয়ামী লীগের মতো একটা স্ট্রং গভর্নমেন্টকে এত সহজেই ফেলে দিতে পারতো না। এখানে ব্যাপক তথ্যের আদান প্রদান হয়েছে, ব্যাপক অর্থনৈতিক লেনদেন হয়েছে। এটা যদি কেউ অস্বীকার করে থাকেন বা অস্বীকার করেন বা এখন আমাকে গালি দেন, আই ডোন্ট কেয়ার। এটাই বাস্তব, এটাই সত্য। 17 বছর ক্ষমতায় না থেকে 292 জন প্রার্থীর মধ্যে 270 জন প্রার্থী কোটি টাকার মালিক, কেউ কেউ শত কোটির মালিক। কোত্থেকে আসে টাকা? টাকা কি গাছের পাতা?
এরকম ঝাঁকা দিলে নিচে পড়ে যায়, সেটা কুড়িয়ে নিয়ে এসে নির্বাচনী হলফনামায় দেখিয়েছে। ব্যাপারটা কি এরকম? কখনো এরকম না। আওয়ামী লীগের এই বাটপার শ্রেণী পরিকল্পিতভাবে তৃণমূলের নেতাকর্মীদেরকে বঞ্চিত করেছে। যে নেতাকর্মীরা 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, এই নেতাকর্মীদেরকেই এখনো বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না, তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হচ্ছে না, কোনো সমর্থন দেওয়া হচ্ছে না। তারা নিজেদের সংগ্রাম নিজেরাই করতেছে, নিজেদের অর্থের যোগান নিজেরাই দিচ্ছে। কতিপয় নেতাকর্মী যারা ভালো মানুষ এখনো আছেন, তারা হেল্প করার চেষ্টা করছেন নিজেদের সাধ্যমতো। কিন্তু একটা বিশাল অংশ যারা গত 15 বছর সব থেকে বড় বড় আপেলগুলা খেয়েছে, সব থেকে বেশি ক্রিম খেয়েছে, তারা সম্পূর্ণরূপে নীরব। এইসব বলতে গেলে অনেকে বলবে আভ্যন্তরীণ বিষয়ে সমালোচনা করা ঠিক না, এখন ঐক্যের সময়, এখন এসব বলা ঠিক না। আরে আপনি ঐক্য কাদেরকে নিয়ে করবেন? যারা কিনা বাটপার। আপনি ঐক্য কাদেরকে নিয়ে করবেন? যারা তৃণমূলকে দেখতে পারে না, যারা তৃণমূলের ঘামের গন্ধ শুকতে পারে না, যারা তৃণমূলের মানুষের সাথে কথা বলতে গেলে তাদের নাক ছিটকানো ভাব সৃষ্টি হয়, যারা তৃণমূলের সাথে হাত মেলালে সেই হাত ডেটল দিয়ে পরিষ্কার করে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে সেই বাটপারদের সাথে আপনি আপোষ করতে বলেন, সেই বাটপারদেরকে নিয়ে ঐক্য করতে পারবেন? 5 আগস্টের পর অসংখ্য সময় পেরিয়ে গেছে, অসংখ্য সুযোগ সৃষ্টি হয়েছে, কেউ সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। আমি বলছি না কাজে লাগাতেই হবে, এখানে অনেক কূটনৈতিক বিষয় থাকে, কিন্তু 5 আগস্ট যে কারণে হয়েছে, যে ব্যর্থতাগুলোর কারণে হয়েছে, সেই ব্যর্থতাগুলোকে সামনে আনা হয়েছে, প্রতিকারের কোনো ব্যবস্থা করা হয়েছে? হয়নি। এটাও দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা অবশ্যই দল ভাবছে, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু যেই বাটপারগুলা স্বীকৃত, যে দুর্বৃত্তগুলা স্বীকৃত, যাদেরকে সবাই চেনে জানে যারা বাটপার, এদের সাথে আপনি ঐক্য করে আওয়ামী লীগকে ফেরাবেন, আওয়ামী লীগ ফিরে আসবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ফেরত আসবেন, এই ধরনের স্বপ্ন আপনারা দেখা বন্ধ করেন। যারা গত 15টা বছর বিএনপি জামাতকে পেলে পুষে বড় করেছে, তারাই এখনো গাঁঠাকা দিয়েছে, তারাই বাটপারি করছে, তারাই বঙ্গবন্ধু কন্যাকে এখনো একটা কালো পর্দার মধ্যে রাখার চেষ্টা করছে। একটু ভাবেন, মাথাটা দিয়ে ভাবেন, বুঝতে পারবেন এখনো কি ধরনের খেলাধুলা চলতেছে। যাই হোক, অনেক তেতো কথা বলে ফেললাম। তেতো কথা বলার কারণে তো আমার নামই হয়ে গেছে তেতো বিপ্লব হাসান। আমি এটা নিয়ে অনেক খুশি। তেতো বললে খুব ভালো লাগে, তেতো জিনিস খাইতে অনেক মজা, ঝাল তেতো এগুলো আমার খুব পছন্দ। বাটপার শ্রেণীদেরকে একটু বলি, আপনারা শুধরায় যান। মানুষের ভুল হয়, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, বাস্তবিক বিভিন্ন বিষয় দেখার পর মানুষের মধ্যে একটা উপলব্ধি সৃষ্টি হয়। আপনাদের উচিত এখন বুঝার চেষ্টা করা কিংবা উপলব্ধি আপনাদের মধ্যে আসা উচিত, নয়তো ফেরার পথ অনেক বেশি দীর্ঘ হবে। ফেরার পথ যত দীর্ঘ হবে ততই শঙ্কা সৃষ্টি হবে, আমরা আদৌ বাংলাদেশ নামক রাষ্ট্রটা আসলে কি ফেরত পাবো, নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি কোনো শক্তির নিয়ন্ত্রণে চলে যাবে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।